হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ফরএভার। আগের দিন আমরা দেখেছিলাম হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা হচ্ছিল। আজকে তারই একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশন আমরা দেখব, হান্স ডিকার রিয়াকশন। এক্ষেত্রে একটা জেনারেল রিয়াকশন আমরা দেখব। প্রথমে নেওয়া হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড, মনে করলাম সেটা আমরা নিলাম C2H5COOH। তার সল্ট নেব, কার্বক্সিলিক অ্যাসিড সল্ট C2H5COO, সিলভার সল্ট নেব Ag। তাতে আমরা দেব Br2 আর দেব CCl4 সলভেন্ট দেব। তাতে প্রোডাক্ট উৎপন্ন হবে C2H5Br প্লাস CO2 প্লাস AgBr। এইটা থেকে সল্ট প্রস্তুত হবে কি করে না, এটাতে যদি আমরা AgOH দিই তখন এটা থেকে জল বেরিয়ে যাবে আর তৈরি হবে C2H5COO Ag। এটা হলো সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিল গ্রুপ, এটা কার্বক্সিল গ্রুপ। রিয়াকশনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে C2H5COO, এখানে কার্বনের সংখ্যা 3টি, আর এখানে যে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সংখ্যা 2টি। তাই এই মেথডটা আমরা ইউজ করব সেই সমস্ত ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেখানে কার্বনের সংখ্যা কমানো হবে। Formation of alkyl halide containing one carbon less, then its original carboxylic acid. কার্বনের সংখ্যা কমে গেছে, সেটাই বলছে ফরমেশন অফ অ্যালকিল হ্যালাইড containing one carbon less than its original carboxylic acid salt. রিয়াকশনটি ঘটবে একটি ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের থ্রু। এবার মেকানিজমটা দেখা যাক। C2H5COO Ag, এখানে COO মাইনাস আর Ag প্লাস, তাতে দেব Br2।
C2H5 C ডবল ও মাইনাস ছিল, বিআর এই বিআরটা যদি এই বন্ডটা নিয়ে যায় তাহলে এখানে হবে বিআর নেগেটিভ আর এখানে হয়ে যাবে বিআর পজিটিভ। এই পজিটিভ বিআরটা নেগেটিভ সি ডবল ও মাইনাস C2H5 C ডবল ও মাইনাসের সাথে যুক্ত হয়ে তৈরি করবে C2H5 C ডবল ও বিআর প্লাস এখানে পজিটিভ এজি আর এখানে নেগেটিভ বিআর, এজি বিআর। তারপর এখানে C2H5 সেকেন্ড স্টেপে C2H5 C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও আর তার সাথে বিআর বন্ড করে আছে, সেখানে এটা র্যাডিক্যালে ভাঙবে, ভাঙলে হবে C2H5 C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, তাতে র্যাডিক্যাল ফরমেশন হবে প্লাস আর একটা বিআর র্যাডিক্যাল হবে, এখানে এই যে বিআর র্যাডিক্যাল। থার্ড স্টেপে C2H5 এখানে যে র্যাডিক্যাল ফরমেশন হয়েছিল সি ডবল বন্ড ও আর ও র্যাডিক্যাল, আর এই বন্ডটা ব্রেক করে আবার র্যাডিক্যাল ফরমেশন হবে, এখানে হবে C2H5 র্যাডিক্যাল প্লাস এখানে সি তে একটা র্যাডিক্যাল হবে, সি তে যখন র্যাডিক্যাল হবে সেটা সেই র্যাডিক্যালটা আর এই র্যাডিক্যালটা মিলে সি ডবল বন্ড ও তৈরি করবে, মানে CO2 হবে। এটা ডিকার্বক্সিলেশন হয়েছে। তারপর এই যে C2H5 র্যাডিক্যালটা সেটা আবার একটা Br2 এর সাথে রিঅ্যাক্ট করবে, এটা আবার র্যাডিক্যালে ভাঙবে, সেই র্যাডিক্যালের সাথে এই Br র্যাডিক্যাল যুক্ত হয়ে তৈরি করবে C2H5 র্যাডিক্যাল আর Br র্যাডিক্যাল, Br বন্ড C2H5 Br আর একটা এখানে যে Br র্যাডিক্যালটা রয়ে গেল সেই Br র্যাডিক্যাল। এখানে যে ইন্টারমিডিয়েট ফরমেশন হবে সেটা হলো এইটা C2H5 C ডবল Br। আর যে র্যাডিক্যাল ইন্টারমিডিয়েট সেটা হলো C2H5 র্যাডিক্যাল। আর সলভেন্ট তো CCl4, সলভেন্টের ক্যারেক্টারিস্টিক্স কি না, সলভেন্ট হলো নন পোলার ইনার্ট, মানে রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না। আর একটা জিনিস বলে দিই, এতে কিন্তু Br2 রিঅ্যাকশন কিন্তু Br2 এর ক্ষেত্রে হবে, আর যদি Cl2 দেওয়া হয় সেক্ষেত্রে হবে, কিন্তু F2 বা I2 এর ক্ষেত্রে রিঅ্যাকশনটা কিন্তু হবে না। এটা আমরা দেখতে পেলাম যে হান্স ডিকার রিঅ্যাকশনে Br2 আর Cl2 দিয়ে রিঅ্যাকশন হয়েছে, কিন্তু যদি এখানে I2 দিয়ে দেওয়া হয় তখন কি হবে, তখন কিরকম রিঅ্যাকশন হবে, C2H5 C ডবল Ag তাতে I2 দেওয়া হলো আর Cl4 দেওয়া হলো, তখন কি হবে,
সেক্ষেত্রে এস্টার ফর্মেশন হবে C2H5 C ডবল O C2H5 এস্টার গ্রুপ C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O প্লাস AgI তৈরি হবে। AgI এর প্রেসিপিটেট করবে প্লাস তৈরি হবে CO2। এই রিঅ্যাকশনটির কিন্তু একটি নাম রয়েছে, সেটা হলো গ্রিনবাম-সিমোনিনি রিঅ্যাকশন। এরপর আসছি হ্যালো অ্যালকেনগুলোর প্রপার্টিজে। এদের ফিজিক্যাল প্রপার্টি আছে যেমন কালার, টেক্সচার, সলিবিলিটি এটসেট্রা, এগুলোতে আর যাচ্ছি না, আমরা চলে যাব একদম এদের কেমিক্যাল প্রপার্টিজে। কেমিক্যাল প্রপার্টিজ বলতে এরা কিরকম ধরনের রিঅ্যাকশন ঘটায়, তাদের মধ্যে তিনটি মেজর টাইপ রিঅ্যাকশন হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, দু নম্বর হলো এলিমিনেশন রিঅ্যাকশন। তিন নম্বর হলো মেটালের সাথে রিঅ্যাকশন কেমন করে। এছাড়াও আছে রিডাকশন রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এরপর আমরা দেখব এদের অন্তর্গত যে সমস্ত নেম রিঅ্যাকশনগুলি আছে এবং এই সমস্ত রিঅ্যাকশনগুলোর মেকানিজম। প্রথমেই আমরা দেখব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা যদি আণবিকতার উপর বেস করে দেখি, যেটাকে বলে মলিকিউলারিটি, মলিকিউলারিটির উপর যদি বেস করে দেখি তাহলে আমরা দেখব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দুই প্রকারের। একটা হলো SN1 আর অন্যটা হলো SN2। প্রথমে আমরা দেখব SN1 এর রিঅ্যাকশন কেমন ভাবে হয় সেটা দেখব, তার মেকানিজম দেখব, আর SN1 রিঅ্যাকশনকে আমরা SN1 বলবো কেন সেটা দেখব। SN1 মানে হলো সাবস্টিটিউশন N মানে নিউক্লিওফিলিক, 1 আছে তাই জন্য ইউনিমলিকিউলার। একটা উদাহরণ নিয়ে SN1 এর মেকানিজমটা দেখা যাক। আমরা নেব টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড। প্রথমে ব্রোমিন বেরিয়ে যাবে, এটাই হবে RDS, রেট ডিটারমিনিং স্টেপ।
এটা হলো স্লো স্টেপ। তৈরি হবে কার্বোক্যাটায়ন। যেহেতু ব্রোমিন বেরিয়ে যাচ্ছে তাই এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। প্লাস বিআর মাইনাস যে বেরিয়ে গেল, এখান থেকে বিআর মাইনাস যে বেরিয়ে গেল সেটা বিআর মাইনাস। তারপর এই কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল এসে লাগবে। এটা কিন্তু ফার্স্ট স্টেপ। তৈরি হবে যেহেতু OH লাগছে তাই OH। এটা কিন্তু ছিল sp3 কার্বন, এখানে কিন্তু সেটা হয়ে গেছে sp2 কার্বন। এইখানটায় স্টেরিক ক্রাউডিং ছিল, গ্রাউন্ড স্টেট এটা, এখানে স্টেরিক ক্রাউডিং ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রিঅ্যাক্টিং কার্বন সেন্টার, যেটা এই যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে রিঅ্যাক্টিং কার্বন সেন্টার, এখান থেকে কিন্তু তার চারিদিক থেকে কিন্তু ক্রাউডিং অনেকটা কমে গেছে। এটার স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। আর এটার কিন্তু ট্রাইগোনাল। আর কার্বোক্যাটায়ন প্ল্যানার। এখানে আমরা দেখতে পাচ্ছি সি বিআর বন্ড ভেঙেছে, মানে সি বিআর বন্ডে হেটারোলিটিক ক্লিভেজ হয়েছে। হেটারোলিটিক ক্লিভেজ মানে কি? ব্রোমিন কার্বন থেকে সমস্ত ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে। তার জন্য কি হয়েছে, বাইরে থেকে নিশ্চয়ই কোনো এনার্জি দিতে হয়েছে। বাইরে থেকে এনার্জি না দিলে এমনি এমনি তো আর ব্রেক করবে না, তাই বাইরে থেকে আমরা মনে করলাম যে তাপ দেওয়া হয়েছে, তাই বাইরে থেকে যেটাতে তাপ দেওয়া হবে সেই রিয়াকশনটাকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। আর নতুন ফরমেশন হয়েছে COH বন্ড। মানে যেটা হলো অ্যাডেড অফ OH মাইনাস, সেটাতে তাপ উৎপন্ন হয়, তাই সেটাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। রিয়াকশনটার রেট ডিপেন্ড করবে অনলি সাবস্ট্রেটের উপর।
তাহলে আমরা যদি লিখি রেট ইজ ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড। আমরা যদি এখানে প্লট করি রেট ভার্সাস কনসেন্ট্রেশন অফ CH3 তার হোল 3 Br, সেক্ষেত্রে গ্রাফটা হবে এরকম। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বেশি থাকলে, যেটাকে সাবস্ট্রেট বলছি, তার কনসেন্ট্রেশন বেশি থাকলে রিঅ্যাকশনের রেটটা বেশি হবে। রিঅ্যাকশনের রেটটা কিন্তু এই যে নিউক্লিওফাইল এসে লাগছে সেই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। যদি আমরা এইভাবে প্লট করি রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সেটা কিন্তু এইরকম হবে সোজা। মানে রেটটা OH মাইনাসের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না, কোনো রকম চেঞ্জ হবে না। OH মাইনাস কম হোক বা বেশি হোক তাতে রেটের উপর কোনো এফেক্ট পড়বে না। তাই কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেটের সাপেক্ষে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাপেক্ষে রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স দেখাবে। এই নিউক্লিওফাইল যেটা এসে লাগছে সেটা যদি সলভেন্ট হয় তখন সেটাকে আমরা বলবো সলভোলিসিস, আর এই নিউক্লিওফাইলটা যদি ওয়াটার হয় তখন সেটাকে আমরা বলবো হাইড্রোলিসিস। এরপর আমরা চলে যাব SN1 রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রিতে। রিঅ্যাকশনের রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে বলেই সেটাকে কিন্তু SN1 বলা হয়। এরপর দেখা যাক এর স্টিরিওকেমিস্ট্রিটা। আমরা একটা মলিকিউল নেব, মলিকিউলটা 3D স্ট্রাকচার নেব। প্রথম স্টেপে কি হবে না, প্রথম স্টেপে ক্লোরিন বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। এটাতে এই বন্ডটার এই বন্ডটার মানে হলো ওই দুটো কিন্তু প্লেনে নেই। কার্বোক্যাটায়ন আছে মানে ভ্যাকান্ট p অরবিটাল আছে, তাতে H2O এসে লাগবে। অক্সিজেনের লোন পেয়ার এদিক দিয়েও আসে লাগতে পারে, বা এই দিক দিয়েও এসে এইখানে লাগতে পারে। মনে করলাম এটা A পাথ আর এটা B পাথ। A পাথে কিরকম প্রোডাক্ট হবে, এটা হলো A পাথে সামনের দিক দিয়ে লাগছে, আর যদি পেছনের দিক দিয়ে লাগে এটা A পাথে লাগলো আর এটা B পাথে লাগছে।
বি পাথে লাগলে ওটা তৈরি হবে। এটা কি হলো? ইনভার্সন, সরি এটা রিটেনশন, আর এটা ইনভার্সন। মানে রেসিমাইজেশন হলো। ফিফটি পার্সেন্ট এটা আর 50% এটা। রেসিমাইজেশন বলতে রেসিমিক মিক্সচার, সেটা তৈরি হলো। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে পুরোপুরি কমপ্লিট রেসিমাইজেশন কিন্তু SN1 রিঅ্যাকশনে হয় না, কিছু এক্সেস ইনভার্সন প্রোডাক্ট তৈরি হয়। কেন তৈরি হয় সেটা দেখা যাক এবার। এখানে আমরা নিলাম সি আর আর ড্যাশ আর ডবল ড্যাশ, তাতে একটা লিভিং গ্রুপ নিলাম এক্স, মনে করলাম এক্সটাকে লিভিং গ্রুপ। প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে, আর ভ্যাকান্ট পি অরবিটাল রয়েছে। আর কি হলো, এক্স মাইনাসটা রিঅ্যাকশন মিডিয়ামেই থাকবে, তারপর H2O এসে লাগবে। আমরা জানি H2O সামনের দিক দিয়ে আসার চান্স 50%, পেছন দিক দিয়ে আসার চান্স 50%। আমরা আগেরটাতেই দেখেছিলাম সেটা। H2O যদি এই সামনের দিক দিয়ে আসে, তখন এখানে তো এক্স মাইনাস রয়েছে, এক্স মাইনাস এখানটা দিয়ে H2 কে আসতে বাধার সৃষ্টি করবে। মানে এই যে পজিটিভ কার্বোক্যাটায়ন আর এই যে নেগেটিভ আয়ন, ওরা তৈরি করবে একটা ইন্টিমেট আয়ন পেয়ার, না একটা টাইট আয়ন পেয়ার। তখন OH H2O থেকে OH মাইনাস এই দিক দিয়ে এসে লাগবে। যদি এদিক দিয়ে এসে লাগে তৈরি করবে এটা তৈরি করবে, মানে এটাতে হয়ে যাবে ইনভার্সন। যেটা আমরা এক্সট্রা ইনভার্সন পাচ্ছিলাম, এটা মিনিমাম 5 to 15% হবে। তবে রেসিমিক মিক্সচারটা কিভাবে তৈরি হবে? এই কার্বোক্যাটায়নটা যত বেশি স্টেবল হবে, তত বেশিক্ষণ রিঅ্যাকশন মিডিয়ামে কার্বোক্যাটায়ন আকারে থাকতে পারবে, ততক্ষণে এই যে এক্স মাইনাস আয়নটাকে সলভেন্ট মলিকিউল রিপ্লেস করে দেবে। যদি রিপ্লেস করে দেয় তখন নিউক্লিওফাইল যে আসবে, মানে এই OH মাইনাস যে আসবে, সেটা আসার জন্য দুদিকটাই অ্যাভেলেবেল হয়ে যাবে। মানে H2O এই দিক দিয়েও আসতে পারবে আর এই দিক দিয়েও আসতে পারবে। যদি এই দিক দিয়ে আসে তখন তৈরি হবে, তো এটা মনে করলাম এ পাথ, এটা মনে করলাম বি পাথ। যদি এ পাথে আসে তখন তৈরি করবে আর যদি বি পাথে আসে তখন তৈরি করবে
এটা কি হলো, সরি এক্স নয়, ওইচ। এটা কি ধরনের প্রোডাক্ট হলো, এটা হলো রিটেনশন প্রোডাক্ট, আর এটা হলো ইনভার্সন। তখন এই দুটোর হবে রেসিমাইজেশন। এই দুটো তখন রেসিমিক মিক্সচার তৈরি হবে। কার্বোক্যাটায়নটা যখন বেশি স্টেবল হবে তখন এই প্রসেসটা বেশি ঘটবে, এই প্রসেসটা দিয়ে মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। আর যদি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কম হয় তখন এটা ঘটবে। এরপর আমরা যদি রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখি SN1 এর ক্ষেত্রে, সেটা আমরা দেখব কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারের মতোই হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার প্রথমে 3 ডিগ্রি, প্রথমে হবে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, সবশেষে মিথাইল কার্বোক্যাটায়ন। তাই এখানেও SN1 এর ক্ষেত্রে হ্যালাইডগুলির রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে প্রথমে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড কিন্তু SN1 এর রিঅ্যাকশন দেখায় না, কারণ ভিনাইল হ্যালাইডের যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা ভেরি আনস্টেবল হয়, তাই জন্য ভিনাইল হ্যালাইড SN1 এর রিঅ্যাকশন দেখায় না। এই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন দেখা যাক। এগুলিকে আমরা সাজাবো রেট অফ সলভোলিসিস। প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, দ্বিতীয় ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, আর এটাতে হবে এইরকম। আমরা যদি এগুলিকে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অনুসারে সাজাতে পারি তাহলেই আমরা রেট অফ সলভোলিসিস পাবো। রেট অফ সলভোলিসিস কোনটার ক্ষেত্রে হায়ার হবে সেটা আমরা পাবো। এখানে যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে এগুলিতে কিছু নাই, মানে মিথাইল আছে, মিথাইল থাকার কারণে এখানে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট থাকার জন্য এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাবে। এছাড়াও এই কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পেতে পারবে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ড, কার্বন আর হাইড্রোজেনের যে সিগমা বন্ড, মানে আমরা যদি CH3 কে এইভাবে লিখি,
এখানে 3টে হাইড্রোজেনকে আমরা এইভাবে লিখলাম, এখানেও 3টে হাইড্রোজেনকে আমরা এইভাবে যদি লিখি, এখানেও যদি লিখি, তবে সেক্ষেত্রে আমরা দেখবো CH যে সিগমা বন্ড তার যে ইলেকট্রন সেটা বেশি ডিলোকালাইজড হয়ে এই পজিটিভ আয়নকে স্টেবিলিটি দিয়ে দেবে, যেটাকে আমরা বলি হাইপার কনজুগেশন। তার দ্বারা এটা স্টেবিলিটি পাবে। তাহলে প্লাস আই এফেক্ট অফ মিথাইল প্লাস হাইপার কনজুগেশন। এই দুটির দ্বারা এখানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পাবে, প্লাস এই কার্বোক্যাটায়নটা প্ল্যানার হবে। আর এক্ষেত্রে দুটি নন প্ল্যানার কার্বোক্যাটায়ন। তাহলে এই দুটির ক্ষেত্রে আমরা রেট অফ সলভোলিসিসটা কিভাবে বের করব, কি করে আমরা জানতে পারবো কোনটা রেট অফ সলভোলিসিস গ্রেটার হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রিজ হেড কার্বন আছে সেটা দুটি ব্রিজ হেড কার্বন, এটা একটা আর এটা একটা, দুটি ব্রিজ হেড কার্বন। তাই জন্য এই স্ট্রাকচারটা মোর রিজিড হবে, মানে একদম টাইট হবে, দৃঢ় হবে। সেই তুলনায় এটা কিছুটা কম রিজিড হবে, কারণ একটি ব্রিজ হেড কার্বন আছে। তাই সলভোলিসিসের রেটটা হবে প্রথমে 1, তারপর 3, তারপর 2।